প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলা বইয়ের ইতিহাসে এই প্রথম আপনাদের জন্য অডিও বুকস বাই বুক ব্যাংকে আমরা পড়তে চলেছি হ্যাবিট ব্লুপ্রিন্ট, জীবন পরিবর্তনের সহজ উপায়। বইটি লিখেছেন প্যাট্রিক অ্যাডব্লাড, বাংলায় অনুবাদ করেছেন তায়রা নাবির। তো চলুন শুরু করি এই দারুণ বইটির প্রথম পর্ব। পরিচিতি। ডিউক ইউনিভার্সিটির একটি গবেষণা অনুসারে দৈনন্দিন জীবনে একজন মানুষ যতগুলো কাজ করে তার 40 ভাগই সিদ্ধান্ত থেকে নয়, বরং অভ্যাস থেকে করে। এই গবেষণাটির দিকে একটু মনোযোগ দিন। এটি আমাদেরকে কিসের বার্তা দিচ্ছে খেয়াল করার চেষ্টা করুন। আপনি আপনার দৈনন্দিন জীবনে প্রায় অর্ধেক কাজ সচেতন সিদ্ধান্ত থেকে নয়, বরং অভ্যাসবশত করে থাকেন। আপনার আচরণগত অভ্যাস এসব আপনাকে করায়। বলতে পারেন অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই এসব কাজ করে থাকেন। এই কাজগুলো নিয়ে আপনি চিন্তাভাবনা করেন না, জাস্ট করে ফেলেন। একবার চিন্তা করুন তো, এই 40 ভাগ কাজ আপনি যদি জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহার করতে পারতেন, তাহলে কেমন হতো আপনার জীবন? আপনার গ্রোথ কতটুকু হতো? সম্পর্কের ওপর এটা কেমন প্রভাব রাখত? আপনার অর্থনৈতিক অবস্থানকে কতটুকু সমৃদ্ধি করত? ভাবতে পারেন? নিশ্চিতভাবেই আপনি জীবন চলার পথে আরও বেশি সফলতা পেতে সক্ষম হতেন। এই কারণে আমি অভ্যাসকে বেছে নিয়েছি আমার কাজ করার টপিক হিসেবে। ঠিক একই কারণে আমি মনে করি হিউম্যান বিহেভিয়ারকে নিজের নিয়ন্ত্রণে রাখা হচ্ছে মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা। কেননা হিউম্যান বিহেভিয়ার থেকে তৈরি হয় আমাদের অভ্যাসের ধরন, আর অভ্যাস থেকেই মূলত আমাদের পরিপূর্ণ সত্তা তৈরি হয়। আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অভ্যাসের গুরুত্ব সীমাহীন। আপনি যেমন আকার আকৃতি ধারণ করে আছেন, তা আপনার অভ্যাসের ফলাফল। আপনি যতটুকু প্রোডাক্টিভ হতে পেরেছেন, তা আপনার অভ্যাসের ফলাফল। আপনি যত বেশি শিক্ষিত হতে পেরেছেন, তা আপনার অভ্যাসের ফলাফল। আপনি যত বেশি টাকা আয় করতে পেরেছেন, সেটাও আপনার অভ্যাসেরই ফলাফল। আপনার সুখে থাকার বিষয়টি আপনার অভ্যাসের ফলাফল। আপনার সম্পর্কগুলো ঠিক থাকাও আপনার অভ্যাসের ফলাফল। আমরা যখন নিজেদের অভ্যাস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখি না, তখন চেষ্টা করি জোর করে নিজেকে পরিবর্তন করার। এতে করে মাসের পর মাস চলে যায়, চলতে থাকে আমাদের কর্মযজ্ঞ, কিন্তু নিজেকে আর পরিবর্তন করা হয়ে ওঠে না। এরপর আমরা ব্যর্থ হই। একবার, দুইবার, তিনবার, এভাবে বারবার। নিজের উপর হতাশা চলে আসার আগ পর্যন্ত চেষ্টা চালিয়েই যাই। তারপর যখন আমাদের মাঝে পরিপূর্ণ হতাশা চলে আসে, তখন আমরা থামতে বাধ্য হই। আপনি যদি এমন পরিস্থিতিতে পড়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি। আমাদের মাঝে এমন বহু মানুষ রয়েছে যারা নতুন বছরে কিছু করবে বলে মুখিয়ে থাকে। নতুন বছর করতে করতে একের পর এক বছর কাটাতে থাকে, কিন্তু তাদের জীবনে আসে না কোনো পরিবর্তন। সুতরাং আপনি একা নন। ৯২ ভাগ মানুষই এই ধরনের মানসিকতা ধারণ করে দিন শেষে ব্যর্থ হয়েই হাল ছেড়ে দেয়। কিন্তু ৮ ভাগ লোক সবকিছু সামলেও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। একসময় তারা সফল মানুষ হিসেবেই পরিচিতি পায়। মজার বিষয় হচ্ছে, এই মানুষগুলো আপনার থেকে আলাদা নয়। এরা কোনো সুপার হিউম্যান নয়। এদের শরীরে এমন কোনো বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়নি, যেসব ব্যবহার করে তারা নিজেদেরকে বাকিদের চেয়ে আলাদা করতে পেরেছে। তারাও আপনারই মতো সাধারণ মানুষ। এই মানুষগুলোকে বাকি সবার চেয়ে আলাদা হতে সাহায্য করেছে একটি সুনির্দিষ্ট ধারাবাহিক সিস্টেম, যা তারা নিজেদের কাজে সব সময়ই ব্যবহার করেছে, বারবার প্রয়োগ করেছে জীবনের সকল এরিয়ার পরিবর্তন সুনিশ্চিত করার জন্য। আপনার দৈনন্দিন জীবন, উন্নতি এবং লক্ষ্য পূরণ করার মাঝে কেবল একটা জিনিসই রয়েছে, আর সেটা হচ্ছে সুনির্দিষ্ট একটা সিস্টেমেটিক প্রুভেন স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি জীবনে ব্যবহার করলে স্বাভাবিকভাবেই আপনি নিজেকে অনেক বড় জায়গায় নিতে পারবেন। আর এই বইটিতে সেই স্ট্র্যাটেজি নিয়েই আলোচনা করা হয়েছে। পরবর্তী অধ্যায়গুলোতে আমি আপনাকে বেশ কিছু সিস্টেমেটিক প্রুভেন স্ট্র্যাটেজির সাথে
পরিচয় করাবো, সেই সাথে সবকিছু গুছিয়ে ব্যাখ্যা করব সাম্প্রতিক সময়ের সকল গবেষণা ও জরিপের তথ্য বিশ্লেষণের দ্বারা। এসব আপনাকে সাহায্য করবে নিজের মাঝে সর্বোত্তম অভ্যাস গড়ে তোলার জন্য। বেশ ভালো ব্যাপার, তাই না? তো চলুন শুরু করা যাক। যেভাবে বইটি ব্যবহার করবেন, আপনি এই বইটি দুটি উপায়ে পড়তে পারেন, প্যাসিভলি, অ্যাক্টিভলি। প্রথমত, আপনি বইটি চুপচাপ পড়তে পারেন, তথ্য জানতে পারেন, তবে এসব তথ্য জানার বাইরে কোনো কাজ আপনি করবেন না। বইটি পড়া হলে সাথে কিছু নতুন তথ্য জানা হয়ে গেল। এই হচ্ছে প্যাসিভলি পড়ার উপায়। দ্বিতীয়ত, আপনি বইটি পড়বেন, বইটির উপাদানগুলো জানবেন, বুঝবেন, তারপর চেষ্টা করবেন এসব নিজের জীবনে কাজে লাগানোর জন্য। এতে করে জীবনে নতুন মোড় আসবে, আপনি নিত্য নতুন সব বিষয় অর্জন করতে সক্ষম হবেন। এই বইটিতে আপনার ভালো অভ্যাস গড়ে তোলার সকল উপায় বর্ণনা করা হয়েছে। এসব ব্যবহার করে আপনি নিজের জীবন পরিবর্তন করতে পারবেন। কিন্তু কখন আপনি তা করতে সক্ষম হবেন? যখন আপনি বইয়ের সকল উপাদান ও কৌশল অনুশীলন করবেন। সুতরাং কৌশলগুলো আয়ত্ত করতে ভুলবেন না। সক্রিয়তার সাথে এসব কৌশলের উপর অনুশীলন চালিয়ে যান। এতে করে আপনার নিজের জীবন অনেক এগিয়ে যাবে। কেবল বইটি পড়ে বসে থাকবেন না। ও হ্যাঁ, সম্ভবত এসব করলে আমার জীবনের পরিবর্তন আসবে এমন কথাবার্তা নিজেকে বলেই আলসেমিতে নিমজ্জিত হয়ে যাবেন না। কথার সাথে কাজের অঙ্গীকার করে নিন। নিজেকে বলুন, আমি বইটি শোনার পাশাপাশি কৌশলগুলো নিয়ে কাজ করব। এতে করে বইটি শুনে আরাম পাওয়ার পাশাপাশি নিজের জীবনেও অনেক মূল্য যোগ করতে সক্ষম হবেন। যেহেতু নিজের আচরণের উপর সবচেয়ে বড় এক্সপার্ট আপনি নিজেই এবং নিজের ব্যাপারে বৈজ্ঞানিক সব গবেষণার দ্বারস্থ হতেও আগ্রহী হয়ে থাকবেন, সেহেতু আপনি আপনাকে বিজ্ঞান ও বইটিতে বর্ণিত সকল পয়েন্টের উপর নির্ভর হয়েই নিজের অভ্যাস গঠনে কাজ করার আহ্বান জানাচ্ছি। চলুন নিজের জীবনকে পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা এবং বিশ্বকে বানানো যাক ল্যাবরেটরি। আপনি যদি নিজের সাবজেক্ট ম্যাটার এবং বিজ্ঞানকে একত্র করে কাজ করে যেতে পারেন, তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন নিয়মিতই হচ্ছে। কেন এমন হবে? কারণ এরপর থেকে আপনি আর ব্যর্থ হবেন না। নিজের পরিবর্তনে কাজ করার ক্ষেত্রে মানুষ অনেক অজুহাত দেয়। নানা রকমের অজুহাত দাঁড় করানোর ক্ষেত্রে মানুষের কোনো জুরি নেই। কেউ পিছুটানকে অজুহাত হিসেবে দাঁড় করায় পরিবর্তন আনয়নে ব্যর্থ হওয়ার পেছনে। তার উপর নানা রকম সমস্যার বালাই তো আছেই। এত সব কারণে কখনোই একজন মানুষ নিজেকে সামনের দিকে নিতে পারে না, ভালো অভ্যাস গড়তে সক্ষম হয় না, সফল হওয়া তো দূরের কথা। আমি আপনাকে বলতে চাই, সমস্যার দিকে নয়, আপনাকে তাকাতে হবে সম্ভাবনার দিকে। হাল ছেড়ে দেওয়া বাদ দিয়ে হতে হবে আরো বেশি কৌতূহলী। আপনি যত বেশি কৌতূহলী হবেন, ততই নিজেকে নতুন করে আবিষ্কার করতে সক্ষম হবেন। নিজেকে আবিষ্কার করার জার্নি খুব সুন্দর। চলুন তাহলে শুরু করা যাক। এই বইটি মনোযোগ দিয়ে পড়ার মাধ্যমেই শুরু হোক আপনার যাত্রা। হ্যাবিট লুপ, অভ্যাস কিভাবে কাজ করে এটি নিয়ে জানাশোনার দ্বারাই আমরা কাজ শুরু করব। অভ্যাসের কাজ করার প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য এমআইটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় আবিষ্কার করেছে। গবেষণার দ্বারা তারা বের করেছে যে আমাদের সকল প্রকার অভ্যাস একই নিউরোলজিক্যাল লুপ মেনে পরিচালিত হয়। এই হ্যাবিট লুপের তিনটি উপাদান রয়েছে। এক, এটি সূত্র। এটিকে আপনি ট্রিগার বলতে পারেন, যা আপনার অভ্যাসের শুরুটা করে দেয়। দুই, এটি রুটিন। এটি খোদ আপনার অভ্যাস। ৩, একটি পুরস্কার। এটি হচ্ছে আপনার অভ্যাস থেকে প্রাপ্ত সুবিধা। আপনি যদি অভ্যাসের পুরস্কার হিসেবে ইতিবাচক কিছু চান, তাহলে মনের মাঝে তৈরি হবে নতুন সূত্র, যা একই কাজ আপনাকে আবার করার প্রতি উৎসাহিত করবে। এভাবে চক্রটি যখন বারবার চলতে থাকবে, তখনই তৈরি হবে আপনার অভ্যাস। মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন নির্মাতারা এই বিষয়টিকে বেশ গুরুত্ব দেয়। ফলে তারা অ্যাপ্লিকেশনটি এমনভাবে তৈরি করে যা মানুষকে তাদের অ্যাপ্লিকেশনে লম্বা সময় ধরে আটকে রাখতে সক্ষম হয়। আপনি যদি নিজের ফোনের নোটিফিকেশন ঘন ঘন চেক করে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাকে কি বোঝাতে চাইছি। বেশিরভাগ ক্ষেত্রেই
এমন হয় যে আপনার মোবাইল ফোনের নোটিফিকেশনের শব্দ শুনতে পেলে যত গুরুত্বপূর্ণ কাজই করুন না কেন সেসব রেখে নোটিফিকেশন চেক করতে শুরু করেন। তখন সবকিছুর চেয়ে ফোনের নোটিফিকেশনই আপনার কাছে বড় হয়ে ওঠে। ঠিক এভাবেই কাজ করে হ্যাবিট লুপ। আপনার ফোনের নোটিফিকেশনের আওয়াজ আসা এটি সূত্র। আপনি ফোনের নোটিফিকেশন চেক করতে শুরু করেন রুটিন, এবং আপনি জানতে চান নোটিফিকেশনটি কোন বিষয়ে এসেছে। এটিই হচ্ছে পুরস্কার। নিজের অভ্যাস কিভাবে কাজ করে এটা জানা আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ, কেননা এটাই আপনাকে অভ্যাস সম্পর্কিত নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করতে সাহায্য করবে। বিশেষ করে হ্যাবিট লুপ প্যাটার্নকে নিজের কাজে লাগানোর জন্য অভ্যাসের কাজ করার প্যাটার্ন জানার কোনো বিকল্প নেই। পরবর্তী অধ্যায়গুলোতে আপনি অভ্যাস সম্পর্কিত কার্যকরী কৌশল জানতে সক্ষম হবেন, যেসব বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আপনাকে এগিয়ে নেওয়ার জন্য। অধ্যায় ১, মূল অভ্যাস বাছাই করুন। আপনি নিশ্চয়ই নিজের জীবনে বেশ কিছু পরিবর্তন আনতে চাইছেন, পরিবর্তন আনার জন্য কাজ করছেন। তাই বইটি শোনা শুরু করেছেন। অভ্যাস আপনার জীবনকে কিভাবে বদলে দিতে সক্ষম, কোন কোন অভ্যাস আপনাকে নিজের সেরা জায়গায় নিয়ে যাবে, সেসব জানানোর আগে আমি আপনাকে এমন কিছু ব্যাপার জানাতে চাই যা জানা আপনাদের জরুরি। এই বই থেকে ফলাফল পাওয়ার জন্য বিষয়গুলো না জানলে আপনার চলবেই না। আপনি কি কখনো এমন কিছু অভ্যাসের দিকে লক্ষ্য করেছেন যেগুলো আপনাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে জীবনের সকল ক্ষেত্রে ইতিবাচক সব পরিবর্তন নিশ্চিত করে থাকে? চার্লস ডুহিগ তার দ্য পাওয়ার অফ হ্যাবিট বইয়ে এসব অভ্যাসকে কিস্টোন হ্যাবিট হিসাবে আখ্যায়িত করেছেন। প্রিয় শ্রোতাদের জন্য জানিয়ে রাখছি, চার্লস ডুহিগের দ্য পাওয়ার অফ হ্যাবিট বইটি আপনি আমাদের অডিও বুকস বাই বুকব্যান্ড চ্যানেলে পেয়ে যাবেন। আমার মতে শরীরচর্চা হচ্ছে এমনই একটা কিস্টোন হ্যাবিট, কেননা আমি যখন নিয়মিত শরীরচর্চা করি আমার বাকি সব অভ্যাস ঠিকঠাক গড়ে ওঠে। নেতিবাচক কোনো প্রভাব আমার উপর থাকে না। এতে করে আমি ভালো ঘুমাতে পারি, প্রোডাক্টিভ থাকতে পারি, ঠিকঠাক খেতে পারি। মোটের উপর বেশ সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হয় আমার পক্ষে। তাই আমি আপনাকে বলতে চাই, নিজেকে বদলে দেওয়ার শুরুটা আপনাকে অবশ্যই একটি কিস্টোন হ্যাবিটের সাহায্যে করতে হবে। শুরুতেই একটি মৌলিক অভ্যাস বাছাই করুন, যেটি আপনার জীবনের গড়পড়তা সকল ক্ষেত্রেই পরিবর্তন আনতে সাহায্য করতে সক্ষম। আমার জীবনের ক্ষেত্রে এটি শরীরচর্চা, আপনার ক্ষেত্রে অন্য কিছুও হতে পারে। হয়তো পর্যাপ্ত পরিমাণ ঘুম, মেডিটেশন, ঠিকঠাক খাবার গ্রহণ অথবা অন্য কিছু আপনাকে সাহায্য করতে সক্ষম। নিজ জীবনের সকল ক্ষেত্রেই গড়পড়তা ইতিবাচক প্রভাব বজায় রাখার জন্য এমন একটি অভ্যাস খুঁজে বের করুন, এটাই আপনাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি যদি নিজের জন্য একাধিক শক্তিশালী অভ্যাস খুঁজে পান তাহলে বেশ ভালো ব্যাপার। তবে আমি আপনাকে সেসব থেকে মাত্র একটি অভ্যাস বাছাই করে কাজ করতে বলবো, কেননা এটি আপনাকে সহজেই সবকিছু আয়ত্ত করতে সাহায্য করবে এবং মানসিক চাপে ভোগার ঝুঁকি থেকে বাঁচাবে। আপনি যদি সফলতার সাথে সুনির্দিষ্ট একটি কিস্টোন হ্যাবিট নিজের মধ্যে ধারণ করতে সক্ষম হন, তাহলে পরবর্তীতে আরও কিছু অভ্যাস নিয়ে কাজ করতে পারেন। এতে কোনো সমস্যা হবে না। করণীয় কাজ: ১, আপনার কিস্টোন হ্যাবিটের দিকে লক্ষ্য করুন। কোন অভ্যাসটি আপনাকে নিজের জীবনের প্রায় সব ক্ষেত্রেই অগ্রগতি আনয়নে সাহায্য করতে সক্ষম। এমন একটি অভ্যাস নিয়মিত অনুশীলন করুন। ২, একটি অভ্যাসকে নিজের মাঝে ধারণ করুন। এই বইটি প্রথমবার শুনে পুরোটা সময় সেই অভ্যাস চর্চা জারি রাখুন। অধ্যায় ২, ছোট থেকেই শুরু করুন। একটি প্যারোল বোর্ড একজন আসামিকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য বসেছে। তাদের সামনে এখন প্রশ্ন একটাই, উক্ত আসামির প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করা হবে কিনা। এমতো অবস্থায় ঠিক কোন বিষয়টি আপনার কাছে মনে হয় এই সিদ্ধান্তকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে সক্ষম? অপরাধের ধরন, যেই আইন তার দ্বারা ভঙ্গ করা হয়েছে সেটি, নাকি অপরাধীর সাম্প্রতিক সময়ের আচরণ? আপনার অনুমানে এসবই আসতে পারে, কিন্তু এসব তেমন কোনো প্রভাব রাখতে সক্ষম নয় সিদ্ধান্ত গ্রহণের কাজে। এমনকি সিদ্ধান্ত নেওয়ার সময়ের সাথে এগুলো বেশি সম্পৃক্ত নয়। তার চেয়ে বরং অপরাধীর পক্ষে রায়ে যাওয়ার ক্ষেত্রে
দিনের বিভিন্ন সময়ের প্রভাবই বেশি কাজ করে থাকে। আরও স্পষ্ট করে বলতে গেলে অপরাধীর পক্ষে রায়ে যাওয়ার সম্ভাবনা ৬৫% থাকে সকাল কিংবা ঠিক দুপুরের খাবারের একটু পর। যদি মামলাটি দিনের শেষ ভাগে চলে আসে তাহলে অপরাধীর পক্ষে রায়ে যাওয়ার সম্ভাবনা কমে শূন্যতে চলে আসে। কিছু বিরল মামলার ক্ষেত্রে এই বিষয়টি সত্য নয়, কিন্তু সচরাচর সব মামলার ক্ষেত্রেই এমন ঘটনা ঘটে থাকে। যেই গবেষকরা গবেষণা করে এসব তথ্য বের করেছেন তারা ১১০০ মামলার ফলাফল পর্যবেক্ষণে রেখে গবেষণার ফলাফল তৈরি করেছেন। মামলার ধরন যেমনই হোক না কেন, ওপরের ঘটনা ঘটেছে সবগুলোর ক্ষেত্রেই। প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? গবেষণা আমাদেরকে বলেছে মানুষের ইচ্ছাশক্তি বডি মাসলের মতোই কাজ করে। এই প্রক্রিয়াকে বলা হয় ইগো ডিসিপ্লিন। মানুষ নিজের ইচ্ছাশক্তিকে যত বেশি কাজে লাগায়, সময়ের সাথে সাথে এটা ততই পরিশ্রান্তির ভেতর দিয়ে যায়। আপনি আপনার ইচ্ছাশক্তিকে একটা সেলফোন ব্যাটারির মতো ভাবতে পারেন। সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন এটি ফুল চার্জ থাকে। বিছানা ছেড়ে ওঠার পরই আপনি পরিপূর্ণ চার্জ নিয়ে নিজের সকল কাজ করতে সক্ষম হন। কিন্তু সারাদিন জুড়ে আপনি নিজেকে বসিয়ে রাখেন না। ফলে দিনের শেষে আপনার চার্জ কমে যায়। সময়ের সাথে সাথে এটি একদম শেষ হয়ে যায়। একই ব্যাপার ঘটতে থাকে প্যারোল বোর্ডে থাকা বিচারকদের ক্ষেত্রেও। দিনের শুরুতে তারা বেশ সতেজতা নিয়ে কাজ করে। এরপর নানান সিদ্ধান্ত নেওয়া, কোন অপরাধীর প্যারোলে মুক্তি পাওয়া উচিত, কাদের উচিত নয়, এমন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদেরকে নিতে হয়। ফলে দিনের শেষ ভাগে এসে তাদের মেন্টাল চার্জ একদম তলানিতে চলে আসে। বিচারকদের ইচ্ছাশক্তির চার্জ যত কমতে থাকে, অপরাধীর প্যারোলে মুক্তি পাওয়ার সম্ভাবনাও তত কমে যায়। কেননা গুরুত্বপূর্ণ ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেয়ে অপরাধীকে তখন লকআপে আটকে রাখাই উত্তম মনে হয় বিচারকদের কাছে। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। ইচ্ছাশক্তি আসলে কোনো বৈশিষ্ট্য নয় যা আপনার আছে বা নেই। এটি বরং প্রতিদিন আপনার ভেতর থেকে আসা মানসিকতার কিছু বিচ্ছুরণ, যা দিনভর নানা কাজের ভেতর দিয়ে প্রকাশিত হয়ে থাকে। সুতরাং ভালো অভ্যাস গঠনের জন্য যথেষ্ট ইচ্ছাশক্তি আপনার রয়েছে কিনা এটা আপনাকে বুঝতে হবে। দিনের কোন সময় আপনার ইচ্ছাশক্তি পুরোদমে থাকে এটাও আপনাকে জানতে হবে। এতে করে নিজস্ব অভ্যাস গঠনে ঠিকঠাক কাজ করতে পারবেন। যা হোক, আপনার হয়তো এটা নাও জানা থাকতে পারে কখন আপনার ইচ্ছাশক্তি পরিপূর্ণ থাকে। সুনির্দিষ্ট করে অনেকেই সুনিশ্চিত না হতে পারেন এই বিষয়ে। এক্ষেত্রে ভালো সমাধান হচ্ছে ইচ্ছাশক্তির উপর নির্ভরশীল থাকার বিষয়টি এড়িয়ে যাওয়া। কিভাবে? কোনো কিছুর ওপরেই নির্ভরশীল না থেকে সুনির্দিষ্ট একটা সময়ে নিজের অভ্যাস গঠনে ধীরে সুস্থে কাজ করার ব্যাপারটি আপনাকে আলসেমি করে না বলার হাত থেকে বাঁচাবে। এটি বেশ শক্তিশালী একটি প্রক্রিয়া। কারণ এসব ক্ষেত্রে আপনাকে ইচ্ছাশক্তি বা কোনো কিছুর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না। অল্প পরিসরে কাজ শুরু করার আরেকটি উপায় হচ্ছে শুরু করার বিলম্বকে জয় করা, ভয়কে জয় করা। আমাদের মাঝে অনেকেই সুনির্দিষ্ট কোনো কাজ নিয়ে বেশ আতঙ্কে থাকেন, ভয়ে থাকেন। ফলে বাড়তে থাকে আলসেমি। এছাড়াও কখনো কখনো দেখা যায় জোরে সোরে এটি কাজ শুরু করার পর একসময় আর আগ্রহ খুঁজে পায় না। এমন পরিস্থিতি থেকে আপনি বেঁচে থাকতে পারবেন যদি অল্প অল্প কাজ করতে থাকেন। উদাহরণস্বরূপ, জিমে যাওয়া অনেকের জন্যই বিরক্তিকর ব্যাপার। না যাওয়ার নানা কারণ থাকতে পারে। কিন্তু কেউ যদি নিজ বাড়িতেই ধীরে ধীরে শরীরচর্চার বিবিধ কাজ কিন্তু কেউ যদি নিজ বাড়িতেই ধীরে ধীরে শরীরচর্চার বিবিধ কাজ করতে শুরু করে ক্ষুদ্র পরিসরে, তাহলে একসময় ঠিকই নিয়মিত জিমে যাওয়ার মানসিকতা তৈরি হবে। এসবের আরও একটি সুবিধা হচ্ছে আপনি নিজের নির্ধারণ করা লক্ষ্যের চেয়েও আরও বেশি কাজ সম্পন্ন করতে পারবেন। আপনি যতটুকু কাজ করার পরিকল্পনা করেছেন এর চেয়েও বেশি কাজ আপনার দ্বারা সম্পূর্ণ হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিদিন এই বইটির একটি করে পৃষ্ঠা পড়ার লক্ষ্য নির্ধারণ করেন তাহলে খেয়াল করে দেখবেন সহজেই আপনি টার্গেট পূরণ করতে সক্ষম হচ্ছেন। সেই সাথে আরও বেশি পৃষ্ঠা পড়তে পারছেন। অল্প অল্প করে কাজ সম্পন্ন করার বিষয়টি মানুষের মনে ভালো লাগার সৃষ্টি করে। এতে মানসিক চাপ অনুভূত হয় না, বরং
আরও কাজ সম্পন্ন করার মানসিকতা তৈরি হয় সবার মাঝে। মনোবিজ্ঞানীদের ভাষায় এটিকে বলে জেইগান্নিক ইফেক্ট। এর মানে হচ্ছে নিজের সেট করা কাজ সম্পন্ন করার প্রতি তাড়না অনুভব করা। করণীয় কাজ ১, আপনার নিজের অভ্যাসকে ছোট করে ফেলুন। ছোট বলতে একদম ছোট। এতে করে নিয়মিতই আপনি অভ্যাস চর্চা করতে পারবেন। কোনো রকম ইচ্ছাশক্তির উপর আপনাকে নির্ভরশীল হয়ে থাকতে হবে না। ১ মিনিটের মেডিটেশন, ২ মিনিটের হাঁটা চলার মতো ছোট অভ্যাস হলেও ছোট বানিয়ে ফেলুন। ২, এরপর সুনির্দিষ্ট টার্গেট পূরণ করার শেষে আপনার ভালো লাগে, তাহলে আবার পুনরাবৃত্তি করুন। এটাই জেইগার্নিক ইফেক্টের সৌন্দর্য। ৩, কখনোই নিজের অভ্যাস গঠনের পথে জটিলতা সৃষ্টি করবেন না, চাপ তৈরি করবেন না। অভ্যাসকে দ্রুতগতিতে সচল করে তোলার জন্য আপনাকে শুরুতে নিজের আচরণ আয়ত্তে আনতে হবে। সুতরাং ভালো অভ্যাস সংশ্লিষ্ট লাইফস্টাইলকে ধীরে ধীরে নিজের মাঝে ধারণ করে নিন। অধ্যায় ৩, চেইন তৈরি করুন। একজন তরুণ কমেডিয়ান যখন বিখ্যাত কমেডিয়ান জেরি সিনফিল্ডকে জিজ্ঞেস করেছিল কিভাবে আরো ভালো কমেডিয়ান হয়ে ওঠা যায়, তখন জেরি সিনফিল্ড তাকে বলেছিলেন, ভালো কমেডিয়ান হয়ে ওঠার জন্য ভালো জোকস তৈরি করতে হয় এবং ভালো জোকস তৈরির জন্য নিয়মিত লিখতে হয়। ওই তরুণ কমেডিয়ান তারপর জেরি সিনফিল্ডের সিস্টেমকে ব্যাখ্যা করেছিলেন ঠিক এভাবে। তিনি আমাকে শুরুতেই একটা বিশাল ক্যালেন্ডার নিতে বলেছেন এবং সেটি টাঙাতে বলেছেন সুন্দরভাবে দৃশ্যমান কোনো দেয়ালে। এরপর তিনি আমাকে নিতে বলেছেন একটি লাল রঙের মার্কার। তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন প্রতিদিন নিজের কাজগুলো লিখে রাখার জন্য, নিজের লেখার কাজ সারার জন্য। আমি এরপর থেকেই নিজের কাজে নিয়মিত হয়ে গিয়েছিলাম। কিছুদিন নিয়মিত কাজ করার পর তুমি শৃঙ্খল দেখতে পাবে। তোমার কাজের একটি চেইন তৈরি হবে। সময় যত বাড়বে চেইন ততই বড় হবে। প্রতিদিনই একটু একটু করে এটি বাড়তে থাকবে। এরপর যখন কয়েক সপ্তাহ চলে যাবে তখন তুমি বিশাল একটা চেইন দেখতে পাবে। তোমার পরবর্তী কাজ হচ্ছে এই চেইন না ভাঙা, বলেছিলেন সিনফিল্ড। সিনফিল্ডের বলা এই সাধারণ সিস্টেমটি বেশ গুরুত্বপূর্ণ। এটি সবাইকে চমকপ্রদ ফলাফল দিতে সক্ষম। যেকোনো মানুষ যেকোনো কাজের মাঝেই নিজেকে এই পদ্ধতির সাহায্যে সফল করে তুলতে পারবে। সকল সেক্টরেই এই পদ্ধতি সফলতা দিতে সক্ষম। সিনফিল্ডের পদ্ধতি বেশ ব্রিলিয়ান্ট আরও একটি কারণে। এটি মানব আচরণ নিয়ে মনোবিজ্ঞানের অন্যতম আলোচনার বিষয় বিহেভিয়ারাল ইকোনমিক্সের সাঙ্ক কস্ট ফ্যালাসির মতো বিষয়কে দূরীকরণে সাহায্য করে। এই ফ্যালাসিকে ব্যাখ্যা করা যায় এভাবে: বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা একই পরিস্থিতিতে পূর্বের বিনিয়োগ অনুসারে। এখানে কিছু উদাহরণ দেখানো হলো যেসব অযৌক্তিক সিদ্ধান্তের কারণে এই ফ্যালাসির উৎপত্তি হয়ে থাকে। ১, আমার পেট ভরা, কিন্তু আমার আরও বেশি খাওয়া উচিত কারণ আমি খাবারের জন্য টাকা পরিশোধ করেছি। ২, এই সিনেমাটি ভয়ঙ্কর, কিন্তু আমার পুরোটাই দেখা উচিত কেননা আমি ইতিমধ্যেই ১ ঘন্টা দেখেছি। ৩, এই ক্লাসটি একদম অনর্থক, অকাজের, কিন্তু আমি যেহেতু টাকা পরিশোধ করেছি তাই আমার উচিত ক্লাস সম্পন্ন করা। ৪, আমার এই খারাপ সম্পর্ক টিকিয়ে রাখা প্রয়োজন কারণ আমি ইতিমধ্যেই মানুষটির পেছনে প্রচুর সময়, টাকা নষ্ট করেছি। স্পষ্টতই দেখতে পাচ্ছেন সাঙ্ক কস্ট ফ্যালাসি আমাদের জন্য বিশাল একটি সমস্যা। এটি আমাদেরকে পিছিয়ে দিতে সক্ষম, পিছিয়েও দেয়, কিন্তু আমরা চাইলেই এটিকে আমাদের ভালোর কাজে ব্যবহার করতে পারি। ঠিক এই জায়গাতেই সিনফিল্ডের পদ্ধতির যৌক্তিকতা চলে আসে। আপনি যতবারই ক্যালেন্ডারের পাতায় বড়সড় করে একটি ক্রস চিহ্ন দেবেন, ততবারই নতুন আরেকটি দিনকে কাজে লাগানোর প্রবণতা আপনার মাঝে তৈরি হবে। কেননা আপনার কাজের চেইন দিনকে দিন বড় হবে। ক্রস চিহ্নের সংখ্যা যত বাড়বে ততই নিজের বিনিয়োগ বাড়বে। আপনি যখন নিজের বিনিয়োগের গভীরতা বুঝতে সক্ষম হবেন, এটাই আপনাকে আরও অনেক, অনেক দিন কাজ করতে উৎসাহিত করবে। কেননা আপনি নিজের কাজ তখন আর ছাড়তে চাইবেন না। এই ছাড়তে না চাওয়াই অনেক বড় সাফল্য এনে দিবে। করণীয় কাজ: একটি চেইন বিল্ডিং সিস্টেম তৈরি করুন। ২টি উপায়ে আপনি এসব করতে সক্ষম হবেন। ১, একটি ওয়াল ক্যালেন্ডার নিন। আপনার বাড়ির যেই দেয়ালটি
সব সময় স্পষ্টভাবে আপনি দেখতে পান, সেখানে ক্যালেন্ডারটি টাঙিয়ে রাখুন। তারপর ক্যালেন্ডারে দাগ কেটে নিজের প্রতিদিনের উন্নতি ট্র্যাক করুন। ২. একটি হ্যাবিট ট্র্যাকার ডাউনলোড করুন। এটি ব্যবহার করে নিজের অভ্যাসের অগ্রগতির পর্যবেক্ষণ করার চেষ্টা চালান। আপনি যদি ডিজিটাল সবকিছু পর্যবেক্ষণ করতে চান, তাহলে অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। অনলাইনে প্রচুর পরিমাণে হ্যাবিট ট্র্যাকার অ্যাপস রয়েছে, কিন্তু আমার পছন্দের হচ্ছে ক্যাচ.মি। একবার যদি আপনি ওপরের কাজগুলো সম্পন্ন করতে পারেন, তাহলে একদিন স্বচক্ষে নিজের কাজের হার ও বিনিয়োগের বিশালতা নজরে আসবে। নিজের সকল প্রকার অভ্যাস গড়ে নিতে পরবর্তীতে এসবই আপনাকে আরও বেশি উৎসাহিত করবে। অধ্যায় ৪, ট্রিগার বাছাই করুন। এখন আমরা সেই প্রথম অধ্যায়ে ফিরে যাব, যেখানে আমি আপনাকে হ্যাবিট লুপ সম্পর্কে জানিয়েছিলাম। হ্যাবিট লুপে ট্রিগার হিসেবে সূত্র বা উদ্দেশ্যের কথা বলা হয়েছে, যা আমাদের অভ্যাস গঠনের ট্রিগার হিসেবে কাজ করে। প্রতিটি মানুষের অভ্যাস গঠনের জন্যই এটি ট্রিগার থাকা জরুরি। মানুষ সবচাইতে বড় ভুল যা করে তা হচ্ছে নিজের অভ্যাস গঠনের পেছনে কোনো রকম উদ্দেশ্য রাখে না, কোনো উদ্দেশ্যই থাকে না তাদের। একেবারে শূন্য থেকে হুট করেই তারা সুনির্দিষ্ট কোনো অভ্যাস গঠনে কাজ শুরু করে, আবার হুট করেই সব থামিয়ে দেয়। আমি আগামীকাল থেকে নিয়মিতই শরীরচর্চা করব, এমন কথা কখনোই আপনাকে সলিড ফাউন্ডেশন দেবে না। শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার জন্য আপনাকে অবশ্যই একটি সূত্র বা উদ্দেশ্য খুঁজে নিতে হবে, যার জন্য আপনি শরীরচর্চা করবেন, যা আপনাকে নিজের অভ্যাস বজায় রাখার জন্য ট্রিগার্ড করতে থাকবে। সুনির্দিষ্ট কোনো অভ্যাস তৈরি করতে গিয়ে কখন, কোথায়, কেন টাইপ প্রশ্নের বানে জর্জরিত হয়ে গেলে বেশ সমস্যা ডেকে নিয়ে আসবে, এটা আপনার জন্য। এগুলো নিশ্চয়ই ভালো কোনো ব্যাপার নয়। এজন্যই থাকা লাগবে সূত্র। অভ্যাস গঠনের পেছনে সুনির্দিষ্ট সূত্র থাকলে সেটি আপনাকে আরো উৎসাহিত করবে। মানসিকভাবে আপনাকে শক্তিশালী করে তুলতেও সেই সূত্রের ভূমিকা রয়েছে। তাছাড়া সুনির্দিষ্ট সূত্র কাজের চার্জ অব্যাহত রাখবে মানসিকভাবে, আপনাকে ভোগান্তিতে ফেলা ব্যতিরিকেই। সুতরাং যে কোনো অভ্যাস গঠন করতে গেলে সূত্র থাকা লাগবেই। নিচে ৩টি উপযুক্ত সায়েন্টিফিক ব্যাকআপে থাকা বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যা বৈজ্ঞানিকভাবেই আপনাকে সূত্রের সন্ধান পেতে সাহায্য করবে। ১. উদ্দেশ্য বাস্তবায়ন। মনোবিজ্ঞানের অধ্যাপক পিটার গোলওয়াইজার গবেষণা করে বের করেছেন যে কিভাবে উদ্দেশ্য, পরিকল্পনা, লক্ষ্য বাস্তবায়নের মতো বিষয়গুলো মানুষের বোধশক্তি, আবেগ এবং আচরণকে প্রভাবিত করে। তিনি দেখতে পেয়েছেন যেসব মানুষেরা নিজের উদ্দেশ্য বাস্তবায়নের সবকিছু লিখে রাখে, তারা সেগুলো সম্পন্ন করার ক্ষেত্রে সব সময়ই এগিয়ে। এই সুনির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের কাজটি আপনাকে সহজেই নিজের অভ্যাস গঠন করতে সাহায্য করবে। সত্যি বলতে একদম সহজে একটি প্রক্রিয়া মেনে এটি করতে সক্ষম আপনি। এজন্য আপনাকে যদি এবং তারপর শব্দের উপর নির্ভরশীল হয়ে কাজ করতে হবে। এখন যদি শব্দটি হচ্ছে সূত্র, আর তারপর শব্দটি সাহায্য করবে সেই সূত্রের রেসপন্স নিশ্চিত করার কাজে। নিচে এমন কিছু উদাহরণ দেওয়া হলো। ক. আমাকে একটি জার্নাল লিখতে হবে। এর পরিবর্তে নিজেকে বলুন, যদি আমি রাতে বিছানায় থাকি, তাহলে আমি জার্নাল লিখব। খ. আমাকে অনেক ধৈর্যশীল হতে হবে। এর পরিবর্তে নিজেকে বলুন, যদি আমি অনেক মানসিক চাপ অনুভব করি, তাহলে ৩ বার লম্বা নিঃশ্বাস নিব। গ. আমাকে খুব পড়তে হবে। এর পরিবর্তে নিজেকে বলুন, যদি আমি সোফায় বসে থাকি, তাহলে অসাধারণ একটি বই হাতে নিব। উদ্দেশ্য বাস্তবায়নের এই কাজে তথা নিজের অভ্যাসের সূত্রকে কাজে লাগানোর জন্য আপনি হয় অভ্যন্তরীণ রেসপন্স ব্যবহার করতে পারেন, যেমন নিজের অনুভূতি, অথবা আপনি বাহ্যিক রেসপন্স ব্যবহার করতে পারেন, যেমন সময়, জায়গা, সুনির্দিষ্ট কোনো বস্তু ইত্যাদি। ২. হ্যাবিট স্টেকিং। এই পদ্ধতি প্রায় ওপরের পদ্ধতির মতোই, তবে এখানে আপনাকে প্রতিষ্ঠিত একটি অভ্যাসের বিপরীতে নতুন আরেকটি অভ্যাস গঠন করার কাজ করতে হবে। বিষয়টি বোঝার জন্য আমরা নিচের বাক্যটি পরিপূর্ণ করতে চলেছি। আগে বা পরে প্রতিষ্ঠিত অভ্যাস, আমি করব নতুন অভ্যাস। হ্যাবিট স্টেকিংয়ের কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। ১. সকালে গোসল করার পূর্বে আমি ৫টি পুশ আপ দেব। ২. দাঁত ব্রাশ করার পূর্বে আমি সিল্কের সুতোর সাহায্যে পরিষ্কার করে নিব।
3. ঘড়িতে অ্যালার্ম সেট করার পর আমি 1 মিনিট মেডিটেশন করব। 4. বিছানায় যাওয়ার পর আমি যেকোনো বইয়ের 2টি পাতা পড়ব। এভাবে হ্যাবিট স্ট্যাকিং এর সাহায্য নিয়ে প্রতিনিয়ত আপনি যদি অভ্যাস গঠনে কাজ করেন তাহলে কোনো রকম ব্যর্থতা ছাড়াই ভালো সব অভ্যাস তৈরি করতে পারবেন। 3. শিডিউলিং। নিজের মাঝে ভালো অভ্যাস গড়ে তোলার সবচাইতে সহজ উপায় হচ্ছে শিডিউলিং করা। এই টেকনিক ব্যবহার করে যেকোনো ব্যক্তি নিজের মাঝে ভালো অভ্যাস ধারণ করতে পারবে। তা সত্ত্বেও আমাকে বলতে হচ্ছে খুব কম মানুষই এই টেকনিক ব্যবহার করে। অনেকটা এমন যে আপনি যদি সুনির্দিষ্ট কোনো কাজ করতে চান তাহলে নিজের ক্যালেন্ডারে সেই কাজটির শিডিউল মোতাবেক দাগ কেটে রাখা বেশ ভালো ব্যাপার, তাই না? একইভাবে আপনার গঠন করতে চাওয়া নতুন কোনো অভ্যাস যদি আপনার জীবনের জন্য ভালো হয়ে থাকে তাহলে সেটিও ক্যালেন্ডারে জায়গা পাওয়া জরুরি। কেন? প্রশ্ন জাগতে পারে আপনার মনে। নিচে এমন কিছু কারণ দেখানো হলো। ক, এটি আপনাকে সিরিয়াস হতে সাহায্য করবে। আপনাকে বোঝাবে যে কাজটিকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন। উদাহরণস্বরূপ আপনার বিজনেস মিটিংয়ের কথাই ধরুন। আপনি যদি বিজনেস মিটিংয়ের ডেটের উপর ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন তাহলে স্পষ্টতই এটির গুরুত্ব সম্পর্কে আপনার মনে বার্তা পৌঁছে যায়। আপনি তখন সঠিক সময়ে সেই বিজনেস মিটিং করার জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে তুলতে পারবেন। খ, আমরা সবাই প্ল্যানিং ফ্যালাসি নিয়ে বেশ সংবেদনশীল। এটি হচ্ছে এমন একটি অবস্থা যা আমাদেরকে সুনির্দিষ্ট কিছু করার জন্য কতটুকু সময় লাগতে পারে তা নিয়ে চিন্তাভাবনায় ব্যস্ত রাখে। আপনি যখন নিজের অভ্যাস গঠন নিয়ে শিডিউলিংয়ের মতো কাজ করবেন তখন আপনি সেই অভ্যাসকে নিজের মাঝে ধারণ করার জন্য নানাবিধ ক্যালকুলেশন করে সময় নষ্ট করা থেকে বিরত থাকবেন। ধারাবাহিকভাবেই ভালো অভ্যাস গঠনের জন্য কাজ করতে সক্ষম হবেন। 3. এটি আপনার সিদ্ধান্ত নেওয়ার হার কমাবে। সময়ে সময়ে আমাদেরকেও হাজারো সিদ্ধান্ত নিতে হয়। একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া শেষ হতে হতেই আরেকটা বিষয় আমাদের সামনে এসে যায়। নতুন করে সিদ্ধান্ত নিতে হয় আমাদেরকে, চিন্তাভাবনা করতে হয়। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আমাদের মানসিক শক্তিকে ক্রমাগত হ্রাস করে। আপনি যদি ভালো অভ্যাস গড়ে তোলার জন্য শিডিউল প্রসেস মেইনটেইন করে কাজ করেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার হার কমবে, মানসিক শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন আপনি। শিডিউল প্রসেস অনুসারে কাজ করে নিজের অভ্যাসের জন্য ট্রিগার চাপার কাজটি করতে একটি ক্যালেন্ডার নিয়ে নিশ্চিত করুন কোথায় আপনার অভ্যাসের জায়গা হওয়া দরকার, কোন সময়ে হওয়া দরকার। এতে করে ক্রমাগত কাজের মাধ্যমে নিজের অভ্যাস গঠনের ট্রিগার তথা সূত্র তৈরি করা সম্ভব। করণীয় কাজ। উপরে আপনাকে 3টি পদ্ধতি জানিয়ে দেওয়া হয়েছে যা ভালো অভ্যাস তৈরির গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেতে সাহায্য করতে সক্ষম। এই 3টি পদ্ধতির একটি মেইনটেইন করে কাজ করুন। আপনার নিজের জন্য কোনটি সবচাইতে বেশি কার্যকর তা জানার চেষ্টা করুন। নিজের ভালো অভ্যাস গঠনের কাজে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা করার এখনই তো সময়। 3টির মধ্যে আপনার সাথে সবচেয়ে বেশি যেটি মানাবে সেই পদ্ধতিই অবলম্বন করুন। নিশ্চিতভাবেই আপনি এমন সব সূত্র খুঁজে পাবেন নিজের মাঝে ভালো অভ্যাসকে ধারণ করার জন্য যা আপনাকে অভ্যাস গঠনে সাহায্য করবে। অধ্যায় 5, নিজেকে পুরস্কৃত করুন। তো এখন আপনি নিজের অভ্যাস গঠনের কাজে হ্যাবিট লুপের ট্রিগার নিয়ে কাজ করতে সক্ষম। এবার আপনাকে অভ্যাস গঠনের সবশেষ বিষয় নিয়ে কাজ করতে হবে, আর এটি হচ্ছে নিজেকে পুরস্কৃত করা। আচরণগত বিজ্ঞানের তত্ত্বমতে উন্নতি হচ্ছে ক্রমাগত সুনির্দিষ্ট একটি রেসপন্সকে জারি রাখা সুনির্দিষ্ট প্রভাবকের দ্বারা। মনোবিজ্ঞানীরা নিজের মনস্তাত্ত্বিক উন্নতির জন্য এমনই একটি প্রভাবক রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আপনার জীবনে ভালো অভ্যাস ধারণের ক্ষেত্রেও এমন কিছুরই দরকার রয়েছে। আমরা জানি আমাদের ক্ষেত্রে এমন প্রভাবক হয়ে উঠতে পারে নিজের অনুভূতি। আমরা এটাও জানি যে অনুভূতির দ্বারাই আমাদের কাজ বেশি নিয়ন্ত্রিত হয়ে থাকে। কিন্তু আমরা কি এটা জানি যে বিপরীত দিক থেকেও কথাটা সত্যি? গবেষকরা গবেষণা করে দেখিয়েছেন আমাদের যাপিত জীবনে আমরা যেসব বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন ব্যবহার করি এবং নিজের কণ্ঠের সাহায্যে যেসব কথাবার্তা বলি সেগুলোও বিশাল আকারে আমাদের অনুভূতিকে প্রভাবিত করে। চমকপ্রদ কিছু গবেষণা থেকে দেখা গেছে ক, শক্তিশালী চলন-বলনের কারণে আপনার মাঝে ডোমিনেন্স হরমোন নিঃসরণ ঘটে এবং এর পাশাপাশি স্ট্রেস হরমোন কর্টিজল হ্রাস পেতে থাকে।
খ, আপনি যখন লম্বা সময়ের জন্য কপাল কুঁচকে থাকবেন, তখন আপনার মাঝে রাগান্বিত হওয়ার অনুভূতি চলে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। গ, একদম ধীর গতিতে কথা বলা আপনার মাঝে ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটায়। এই আবিষ্কারের বিষয়গুলো সবার জন্য বেশ জরুরি, কারণ আপনি এসব নিজের মাঝে ভালো অভ্যাস গড়ে তোলার কাজে লাগাতে পারবেন। প্রশ্ন জাগতে পারে, কিভাবে? আপনি যেহেতু বুঝতেই পারছেন আমাদের কাজ আমাদের অনুভূতিকে ব্যাপকভাবে প্রভাবিত করতে সক্ষম, সেহেতু আপনি নিজের কাজ দ্বারা অনুভূতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। সেই সাথে ভালো অভ্যাস গড়ে তোলার জন্য ইতিবাচক অনুভূতিকে নিজের মাঝে ধারণ করার মানসিকতা তৈরি করতে হবে। এতে করে ভালো অভ্যাস গঠনে গতিশীলতা খুঁজে পাবেন আপনি, যা একসময় অভ্যাস গঠন করবে শক্তিশালী ভিত্তির উপর। একজন ব্যক্তির মধ্যে থাকা নানান গুণাবলী ও দক্ষতাকে কিভাবে উদযাপন করতে হয়, আপনাকে তা জানতে হবে। এই বইয়ের শেষ পরিচ্ছেদে আপনি তেমন কিছু পরামর্শ পাবেন। আপনার জন্য যা গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনার উদযাপন যাতে মিথ্যা না হয় তা নিশ্চিত করা। ফেক কোনো সেলিব্রেশন করা চলবে না। এসব করলে নিজের মাঝে ইতিবাচক কোনো অনুভূতি খুঁজে পাবেন না। আর ইতিবাচক অনুভূতি খুঁজে না পেলে নিশ্চিতভাবেই নিজের ফেক সেলিব্রেশনের জন্য উল্টো আপনার অভ্যাস গঠনের কাজটি ব্যাহত হতে থাকবে। এই পদ্ধতি অনেকের কাছে সমস্যাগ্রস্ত বলে মনে হয়, কারণ তারা মনে করে নিজের অভ্যাস গঠনের কাজে বাস্তবিক অর্থে বিবিধ উপলক্ষ উদযাপনের কোনো ভূমিকা থাকে না। তাহলে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ও বিহেভিয়ার এক্সপার্ট বি জে ফগের কথা শুনুন। তিনি সবাইকে এভাবে ভাবতে পরামর্শ দিয়েছেন। আপনি আপনার আচরণগত নানা পরিবর্তন আনতে যাচ্ছেন। এটি বেশ জটিল কাজ। আপনি ভাবুন এটি কতটুকু জটিল। এটাও ভাবুন আচরণগত এই পরিবর্তন আপনাকে বিনিময় হিসেবে কি দেবে। এরপরই আপনার সফলতা আসতে থাকবে। সুতরাং আপনার একটি দাঁত পরিষ্কার হয়েছে, এসব ভেবে উদযাপন করার কোনো দরকার নেই। বরং আরেকটি দাঁত পরিষ্কার করতে যাওয়ার সুযোগ তৈরি হওয়ার বিষয়টিকে উদযাপন করুন। অর্থাৎ নিজের উন্নতির পাশাপাশি আরও একটি নতুন পদক্ষেপ নেওয়ার খুশিতে উদযাপন করুন। করণীয় কাজ, নিজেকে পুরস্কৃত করুন। বিভিন্ন উন্নতির পর সুনির্দিষ্ট কিছু দিয়ে নিজেকে পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করুন। আপনি কি কখনো দেখেছেন কিভাবে বড় বড় অ্যাথলেট এবং খেলোয়াড়রা সফলতা পাওয়ার পর সফলতাকে উদযাপন করে? আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। এ ব্যাপারে ফ্রগ সবাইকে কিছু পরামর্শ দিয়েছেন। ক, সফল হওয়ার পর ফিজিক্যাল একটা সাইনিং মুভমেন্ট করুন। হতে পারে হাততালি দেওয়া, লাফিয়ে ওঠা। এছাড়াও মানুষভেদে নানা রকম ফিজিক্যাল মুভমেন্ট করা যাবে। খ, চিৎকার করে কিছু বলতে পারেন। ইয়াহু, হুররে, ফাইনালি, উপস, আমি এটা করতে পেরেছি। গ, নিজের কোনো স্পেসিফিক শব্দ ভোকালাইজ করতে পারেন। ডুডু, ডুডু ডুডু, হো হো হো। ঘ, কল্পনা করুন অগণিত মানুষ আপনার দিকে তাকিয়ে চিৎকার করে আপনার সফলতাকে উদযাপন করছে। ও, একজন হ্যাপি মানুষের মতোই আয়নার সামনে দাঁড়ান এবং হাসুন। এগুলো হচ্ছে আপনার প্রতি বি জে ফগের পরামর্শ। এসবের বাইরেও আপনার নিজস্ব কিছু উদযাপনের ধরন থাকতে পারে, অথবা আপনি নিজে কিছু বানিয়ে নিতে পারেন। এতে করে নিশ্চিতভাবেই বেশ ভালো অনুভব করবেন। অধ্যায় ৬, টোকেন ইকোনমি সেট করুন। দ্য নাও হ্যাবিট বইটির লেখক মনোবিজ্ঞানী নীল ফিওর জানিয়েছিলেন কিভাবে তিনি আর তার মনোবিজ্ঞানের ছাত্রছাত্রীরা দিনের পর দিন কাগজপত্র নিয়ে যন্ত্রণা ভোগ করেছিলেন, যেগুলো বড়জোর ২ ঘন্টারও কম সময়ের ভেতরেই লেখা সম্ভব ছিল। একজন মানুষ হতে পারে অনেক বড় মাপের মনোবিজ্ঞানী, হতে পারে মনোবিজ্ঞানের অনেক সূত্র তার জানা রয়েছে, মনোবিজ্ঞান বিষয়ে দক্ষ তিনি, কিন্তু নিজের চিন্তা, অনুভূতি এবং আচরণের বিষয়ে সবাইকেই ভোগান্তির ভেতর দিয়ে যেতে হয়। জটিল পরিস্থিতিতে সবাই যন্ত্রণার ভেতর দিয়েই যাবে, এটাই স্বাভাবিক। তো ফিওর যখন এই সমস্যার সমাধান খুঁজতে লাগলেন, তখন তিনি বিএফ স্কিনারের একটি কাজ সম্পর্কে জানতে সক্ষম হলেন। মডার্ন বিহেভিয়ারিজমের জনক স্কিনার নিজের চেয়ারের সাথে একটি টাইম ক্লক সেট করে নিয়েছিলেন। তিনি কাজ করতে চেয়ারে বসার সাথে সাথেই ঘড়ি চালু হয়ে যেত। আবার স্কিনার যখন নিজের কাজ শেষ করে চেয়ার থেকে উঠতেন, তখন ঘড়ি বন্ধ হয়ে যেত।
এতে করে স্কিনার নিজের কাজের সময় ট্র্যাক করতে সক্ষম হতেন। এই কাজটি আইনজীবী ও স্থপতিরা করে থাকে ক্লায়েন্টের কাছ থেকে ডিউটির সময় অনুযায়ী পারিশ্রমিক চার্জ করার জন্য। অতঃপর স্কিনার তার কাজের সময়গুলোকে সুনির্দিষ্ট একটি ফ্লো চার্টে যুক্ত করতেন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে সক্ষম হলেই প্রতিবার তিনি নিজেকে গোল্ড স্টার দিয়ে পুরস্কৃত করতেন। এভাবে নিজেকে গোল্ড স্টার দিয়ে পুরস্কৃত করার কাজটিকে মনোবিজ্ঞানের ভাষায় টোকেন ইকোনমি হিসেবে অভিহিত করা হয়েছে। শুধু গোল্ড স্টার দিয়েই নিজেকে আপনার পুরস্কৃত করতে হবে তা কিন্তু নয়। আপনি চাইলেই নানা উপায়ে নিজেকে পুরস্কৃত করতে পারেন। এসব টোকেনের সহজাত কোনো ভ্যালু নেই। তবে আপনার ভালো অভ্যাস গঠনের ক্ষেত্রে এগুলোই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ প্রভাবক। আমি ইতিমধ্যেই আপনাকে জানিয়েছি সকল প্রকার ভালো অভ্যাস নিজের মাঝে ধারণ করার পর নিজেকে পুরস্কৃত করার বিষয়টি একজন মানুষের অগ্রগতিকে নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে। আর আপনি যেহেতু ভালো অভ্যাস গঠনের জন্য নিজেকে পুরস্কৃত করার উদ্যোগ নেবেনই, তাহলে কেন মডার্ন বিহেভিয়ারিজমের জনক স্কিনারের পদ্ধতিটি কাজে লাগাবেন না? করণীয় কাজ: ১. সুনির্দিষ্ট একটি কোটা বা টার্গেট সেট করুন। আপনার ভালো অভ্যাস গঠনের কাজে কতটুকু অগ্রগতি নিশ্চিত করতে পারলেন, এসব বোঝার জন্য প্যারামিটার থাকা খুবই জরুরি। প্রতিটি টার্গেট স্টেপ পূরণ হওয়ার পর নিজেকে পুরস্কৃত করতে পারেন। স্কিনারের যৌক্তিক পদ্ধতি অবলম্বন করেও আপনি নিজেকে পুরস্কৃত করতে পারেন। ২৫ মিনিটের সেগমেন্ট শেষ করতে পারলেই স্কিনার নিজেকে পুরস্কৃত করতেন, একটি টোকেন দিতেন। ২. নিজের জন্য একটি টোকেন নিশ্চিত করুন। এটা হতে পারে গোল্ড স্টার, পকার চিপস অথবা বাড়িতে শুয়ে বসেই পেতে পারেন এমন কিছু। কাজের কোটা পূরণ হবার পূর্বে কোনোভাবেই নিজেকে পুরস্কৃত করবেন না। এটা কোনো ভালো ব্যাপার হবে না আপনার জন্য। তার চেয়ে বরং প্রতিবার নিজের কাজের কোটা সম্পূর্ণ করার পর নিজেকে পুরস্কৃত করুন। দেখবেন এটাই আপনাকে আরো বেশি উৎসাহিত করবে সকল প্রকার ভালো অভ্যাসকে ধারণ করার জন্য। এমনকি এতে করে আপনি নিজের অগ্রগতি দেখতে পাবেন। ৩. নিজের ব্যাকআপ রেইনফোর্সার সেট করুন। আপনার টোকেন আপনাকে সরাসরি কোনো কিছু দেবে না, তবে টোকেনের মান অনুসারে সুনির্দিষ্ট বিনিময়ের দ্রব্যাদি থাকবে, যার দ্বারা নিজেকে আপনি পুরস্কৃত করতে সক্ষম হবেন। এই কাজটি সহসাই বন্ধ করবেন না। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য হলেও টোকেন সেট করে কাজ করতে হবে। কেউ কেউ নিজেকে সরাসরি পুরস্কার দিয়ে ফেলে। সুনির্দিষ্ট কোটা পূরণ করার পর একটি চকলেট খেয়ে উদযাপন করে ফেলে। এতে করে দীর্ঘমেয়াদে কাজের উৎসাহ নিশ্চিত করা সম্ভব হয় না। কিন্তু টোকেন সেটআপের সাহায্যে একটু একটু করে কাজ এগোতে থাকলে নিশ্চিতভাবেই লম্বা সময় জুড়ে নিজেকে উৎসাহিত করার একটা অপশন তৈরি হয়। আরেকটি ব্যাপার হচ্ছে, উদযাপন কখনোই চকলেট বা চকলেটের মতো জিনিস খেয়ে করবেন না। তার চেয়ে বরং নতুন কোনো যন্ত্রপাতি কেনার মধ্য দিয়ে করুন। যা হোক, ব্যাকআপ রিএনফোর্সারের একটি তালিকা তৈরি করে নিন। তারপরে যেসব অর্জন করার জন্য নিজের টোকেনের সুনির্দিষ্ট বিনিময়যোগ্য নাম্বার রাখুন। সুনির্দিষ্ট পরিমাণ টোকেন অর্জন করলেই নিজেকে পুরস্কৃত করুন ভিন্ন ভিন্ন জিনিসপত্র দিয়ে। যেমন: ১. পানির বোতল ৫ টোকেন, ২. দৌড়ানোর মোজা ১০ টোকেন, ৩. মিউজিক প্লেয়ার ১৫ টোকেন, ৪. পেডোমিটার ২০ টোকেন, ৫. দৌড়ানোর জুতা ১০০ টোকেন, ৬. ম্যারাথনে অংশগ্রহণ ৫০০ টোকেন। আপনার কাছে এগুলো পারফেক্ট ব্যাকআপ রেইনফোর্সার নাও মনে হতে পারে, আমার কাছেও মনে হচ্ছে না। কিন্তু আশা করি আমি কি বোঝাতে চেয়েছি তা আপনি বুঝতে সক্ষম হয়েছেন। নিজের পছন্দ প্রয়োজন মাফিক সুনির্দিষ্ট পুরস্কার নিশ্চিত করুন। ভালো অভ্যাস গঠনের কাজে এগিয়ে যান আরও এক ধাপ। প্রিয় শ্রোতা, এই ছিল হ্যাবিট ব্লুপ্রিন্ট বইটির প্রথম পর্ব। আশা করি আমাদের বইগুলো আপনাদের ভালো লাগছে। আমাদের বইগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের বই যদি আরও ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।